কবিতা এক আশ্চর্য স্বপ্নময় ধ্বনি, আবৃত্তি তার প্রতিধ্বনি। আবৃত্তি অনলাইন, বিশ্বজুড়ে। ওগো নিশুতি আধার, জ্যোৎস্নার সাথে করে খুনসুটি, কেন মায়াময় হলে আবার। সুপ্রিয় শ্রোতা, সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা। সেই সাথে শীতের চাদরে মোড়ানো এই নিশুতিতে আমন্ত্রণ আবৃত্তি অনলাইনের নিয়মিত আয়োজন হ্যালো নিশুতিতে। প্রিয় শ্রোতা, কর্মব্যস্ত দিনের শেষে শ্রমক্লান্ত শরীর যখন এলিয়ে পড়ে, তখন কখনো কখনো ইচ্ছে করে এক মায়াবী স্বপ্নীল অবগাহনে ভেসে যেতে। কিন্তু শহুরে পরিবেশে জানালা দিয়ে বাইরে তাকালেই হয়তো মেলে না চাঁদের আলো কিংবা ঝিঝি আর জোনাকিদের দেখা। কিন্তু অনিন্দ সুন্দর উচ্চারণে আবৃত্তির আশ্চর্য শক্তিই পারে সেই মায়াময় স্বপ্নীল জগতে ভাসিয়ে নিতে। তেমনি একটি আয়োজন হ্যালো নিশুতি। প্রিয় শ্রোতা, নিশুতি রাতের এই আয়োজনটির একটি মাত্রা কম, এবং এই একটি মাত্রা কম বলেই হয়তো এটি আমাদের নিয়ে যায় পুরনো দিনের সেই রেডিও যুগে, ছাড়িয়ে যায় সকল মাত্রা। প্রিয় শ্রোতা, হ্যালো নিশুতি সহ আবৃত্তি অনলাইনের অন্যান্য অনুষ্ঠান নিয়মিত দেখতে আপনাদের জন্য আমাদের ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম প্ল্যাটফর্মগুলো প্রস্তুত রয়েছে সব সময়। আমাদের অনুষ্ঠান ভালো লাগলে এসব প্ল্যাটফর্মের সঙ্গী হয়ে রিয়্যাক্ট, শেয়ার এবং কমেন্ট করে উৎসাহিত করার অনুরোধ রইল। শীতের হিমেলতা জড়িয়ে যারা আছেন আমাদের সাথে, তাদের জন্য আজ হ্যালো নিশুতির এই পর্বে অন্তর্জালে যুক্ত আছেন আমার ভীষণ ভীষণ প্রিয় ও ভালোবাসার মানুষ, কবি হাসান মাহমুদ, কানাডার টরন্টো থেকে। কোনো নির্দিষ্ট বিশেষণে বিশেষিত করতে আমি তাকে পারবো না। তিনি একাধারে কবি, আবৃত্তি শিল্পী, সামাজিক ও সাংস্কৃতিক কর্মী এবং গবেষক। হাসান ভাই, স্বাগত আপনাকে হ্যালো নিশুতিতে। কেমন আছেন? নতুন বছরের শুরুটা কেমন হলো? হাসান ভাই, হাসান ভাই আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। কেমন আছেন? আমি ভালো আছি, ধন্যবাদ। সবাইকে ধন্যবাদ। উদ্যোক্তাদের অবশ্যই অনেক অনেক ধন্যবাদ। এবারে ডেকে নিচ্ছি ঢাকা, বাংলাদেশ থেকে আবৃত্তি শিল্পী হাবিবা হুতাকে। তিনি বর্তমানে খুবই প্রতিশ্রুতিশীল একজন আবৃত্তি শিল্পী, একজন গুণী উপস্থাপকও। কেমন আছেন হাবিবা? স্বাগত আপনাকেও হ্যালো নিশুতিতে। হ্যালো নিশুতি, ঠিক যেন আগেকার রেডিও শোনার দিন। চোখ বন্ধ করে কল্পনায় এঁকে নেওয়া যায় কবিতার ভুবন। সকলকে শুভেচ্ছা। জিনাত জাহান, আপনাকেও আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা। সেই সাথে সকল বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা।
ধন্যবাদ দুজনকেই আমাদের আমন্ত্রণে আসবার জন্য। আশা করছি খুব খুব সুন্দর একটি মুহূর্ত আমাদের কাটবে। আমরা এই গুণী শিল্পীদ্বয়ের কণ্ঠে শুনবো আপনাদের ভালো লাগার মতো কিছু কবিতার আবৃত্তি এবং তাদের জীবনকে ঘিরে নানা গল্প। তো আবৃত্তি দিয়ে শুরু হোক আমাদের প্রথম পরিবেশনা, একটি যুগলবন্দি দুজনের। কবিতা একবার সেই দৈববাণী হোক, কবি মহাদেব সাহা। কি এমন হয়, কোথায় কি এমন ওলট পালট হয়ে যায়, একবার আমাকে বললে ভালোবাসি। কেবল একটি বার সমস্ত জড়তা লজ্জা ঝেড়ে ফেলে দিয়ে দুকুল ছাপানো বর্ষার নদীর মতো, উচ্ছল ঝর্ণার মতো সব সংকোচ ও নিষেধের প্রাচীর ডিঙিয়ে আমার কানের কাছে মুখ এনে প্রাচীন মন্ত্রের মতো যদি বলো। শুধু 4 অক্ষরের একটি অব্যর্থ শব্দ, 4টি স্বরের এই মৃত্যুবরণ, 4টি ফলার এই একটি ব্রহ্মাস্ত্র, 4টি পাপড়ির একটি কুসুম, ভালোবাসি। যদি একবার এই ঝড় তোলো, এই ভূমিকম্প আনো আমার জীবন ছাড়া, তাতে আর বলো কোথায় কি হয়, কি এমন হয়। একবার এইটুকু উন্মোচিত হলে মুমূর্ষের কানে একবার এই সঞ্জীবনী মন্ত্র শোনালে, ভালোবাসি। যা কিছুই হোক, ওলট পালট হয়ে যাক সব কিছু, তছনছ হয়ে যাক না হয় জীবন, সমুদ্রে উঠুক ঝড়, মাটিতে কম্পন, যা কিছুই হোক তবু একবার তোমার মুক্তি থেকে এই 4 অক্ষরের সেই দৈববাণী হোক, 4 অক্ষরের সেই দৈববাণী হোক। অসাধারণ, বাহ! সত্যি এক অদ্ভুত মায়াময় আবেশ যেন ছড়িয়ে পড়লো চারিদিকে সুন্দর এই যুগলবন্দিতে। হাসান মাহমুদ ভাইয়া, আপনার কাছে। আমরা জানি আপনি আবৃত্তি চর্চার বাইরেও একজন সমাদৃত কবি, গবেষক, সামাজিক সাংস্কৃতিক কর্মী। খুব জানতে ইচ্ছে করে, এই যে শব্দের উচ্চারণে মানুষের মনোজগতে অনুরণন সৃষ্টি করা, তা নিশ্চয়ই একদিনে হয়নি বা একদিনে রপ্ত হয়নি। এর পেছনের গল্পটি কি? কি করে শুরু হলো আবৃত্তির সাথে পথ চলা? ধন্যবাদ। তাহলে একটু, এটা তো ব্যক্তিগত জীবনের প্রশ্ন। হ্যাঁ, আবৃত্তি, আমরা যখন বড় হচ্ছিলাম তখন আবৃত্তি বলে কিছু ছিল না। আমাদের জাতিটার জানা উচিত যে এখন যে আবৃত্তির মহাসড়ক আমরা দেখি বাংলাদেশে, সারা বিশ্ব জুড়ে বাংলা ভাষীদের যে আবৃত্তির মহাসড়ক, সেটা সেই জঙ্গল কেটে মাত্র 2-3 জন এই রাস্তাটা তৈরি করছিলেন মধ্য 60 দশকে। গোলাম মুস্তফা তার একজন, তাদেরকে সশ্রদ্ধ সালাম জানাই। আমার কিছুটা ব্যক্তিগত ইনভলভমেন্ট আছে 1964-এ, and it's very ইন্টারেস্টিং। 1964-এ আমি গ্রাম থেকে এসেছিলাম, তো ঢাকা কলেজে ভর্তি হয়েই ওরা আমাকে কালচারাল সেক্রেটারি বানিয়ে দিল। সেই যে কালচারাল সেক্রেটারি, কলেজের 2 বছর, ইউনিভার্সিটির 6 বছর, তারপরে বিদেশে এসে আরো 10-12 বছর বাংলাদেশ অ্যাসোসিয়েশনের কালচারাল সেক্রেটারি। এই যে 20-22 বছর ধরে কালচারাল সেক্রেটারি মানে কি, আমার হাতে বাজেট, আমার হাতে প্ল্যানিং, কিন্তু কবিতা যে একটা আইটেম, এই জিনিসটাই আমাদের মননে ছিল না। বাংলাদেশে তখন
80-র দশকের পর কবিতা ধীরে ধীরে শক্ত হয়ে দাঁড়াচ্ছিল, কিন্তু সেই খবর মধ্যপ্রাচ্যে আমাদের কাছে পৌঁছয়নি, তখন ইন্টারনেট ছিল না। কানাডা আসার পর আমি অবাক হয়ে দেখলাম যে আবৃত্তি একটা নিজস্ব শিল্প হিসেবে দাঁড়িয়ে গেছে। ওটা ওই শিল্পীর অনুপস্থিতিতে নয়। তারপরে বন্ধু বান্ধবরা আমাকে মোটামুটি জবরদস্তি করে মঞ্চে ছুঁড়ে ফেলা শুরু করলো, আমিও করা শুরু করে দেখলাম যে এটার মধ্যে এত গভীর একটা আনন্দ আছে, আবৃত্তির মধ্যে একটা নিজস্ব আনন্দ আছে, যে আনন্দটা আর কোনো কিছুর মধ্যে নেই। সেটা বলে আমি শেষ করব যে কবির কবিতা আমি নিচ্ছি, কিন্তু সেটা আমার করে আমি দর্শককে শ্রোতাকে দিচ্ছি। এই যে আমার করে নেওয়াটা, এর মধ্যে আমার স্বকীয়তা, আমার সৃষ্টিশীলতা, আমার সাফল্য, আমার ব্যর্থতা সবই আছে। তো এই জিনিসটা আমাকে অত্যন্ত আকর্ষিত করেছে। ধন্যবাদ। বাহ, খুব সুন্দর। এই যে আমার করে নেয়া, আবৃত্তি শিল্পীরা কবির কবিতাকে আমার করে নিয়ে তারপরে উপস্থাপন করছে, এর চেয়ে সুন্দর করে আর কিছু হতে পারে না। ধন্যবাদ হাসান ভাই, এত সুন্দর করে বললেন। হাবিবা হুদা, আপনার কাছেও জানতে চাইবো আপনার গল্পটি কি করে শুরু হলো পথ চলা? কবিতার সাথে পথ চলা সেই শৈশব থেকেই। এখন অনেকটা পথ পেছনে যেতে হবে যদি এই কথাগুলো বলতে চাই। কবিতা, আবৃত্তি শোনা, গান শোনা এবং গল্প পড়া, এ সমস্ত কিছুই এসেছে আমার বাবার কাছ থেকে। শৈশবেই বাবা কবিতা লিখতেন, আমাকে তার কবিতা পড়তে বলতেন। আবৃত্তি জানতাম না, কিন্তু যাই পড়তাম বাবা ভীষণ অনুপ্রাণিত করতেন তখন থেকেই। শৈশবে অনেকটি পথ এই কবিতার সাথে পথ চলা, তারপরে দিন যায়, বড় হতে থাকি। একটি সময় যেন মনে হয় কবিতা এবং আবৃত্তি কোথায় যেন হারিয়ে যায়। দীর্ঘ দিন পর, বহু বছর পর আবার খুঁজে ফিরি সেই কবিতা, সেই আপন আবৃত্তিকে। তো গত 3 বছর যাবৎ আবারও শুরু করেছি নিয়মিত আবৃত্তি চর্চা করছি। ভালো লাগছে। আবৃত্তি মনে হয় জীবনের সাথে মিশে গেছে, আর হয়তো এই আবৃত্তিকে হারানো সম্ভব না। আবৃত্তির সাথেই বাঁচতে চাই আগামী পুরোটা বছর। চমৎকার, চমৎকার। আপনাদের গল্প নিশ্চয়ই আমাদের কাছে প্রেরণা হয়ে রইল। আসলে অনেকেরই হয়তো বাবার হাত ধরেই কবিতার সাথে চলা, আমারও সেরকমই হয়েছিল। আমিও আমার বাবার হাত ধরেই কবিতায় যুক্ত হয়েছিলাম। তো সেই বিষয়টা আমাকেও তাড়া করে সবসময়। ধন্যবাদ। আমাদের সাথে অনেক দর্শকরা যুক্ত হয়েছেন, শুনতে থাকুন আমাদের সাথে। এবার আমরা শুনে নিই আরো দুটি কবিতা। তুমি ছুঁয়ে দিলে, কবি সারোয়ার জাহানের কণ্ঠে হাবিবা হুদা, এবং তার পরপরই আমরা শুনব আমূল বদলে দাও আমার জীবন, কবি মহাদেব সাহা, কণ্ঠে হাসান মাহমুদ। তুমি ছুঁয়ে দিলে আমি মায়াবী রোদ্দুর হব, তুমি ছুঁয়ে দিলেই আমি সুরের রাগিনী হব। তুমি ছুঁয়ে দাও আমি মেঘের পাহাড় ডিঙাব, তুমি ছুঁয়ে দিলে আমি সমুদ্রে দারুচিনি দ্বীপ পাব। শুধু তোমার ছোঁয়া পেলেই বিহঙ্গ হয়ে নীলিমায় পাখা ছড়াবো। তুমি ছুঁয়ে দিলে আমি কস্তুরী সুঘ্রাণ হব, তুমি ছুঁয়ে দিলেই আমি মেঘ মুক্ত আকাশ হব। তুমি ছুঁয়ে দাও আমি নীলিমায় সুখের কপোত উড়াব, তুমি ছুঁয়ে দিলে আমি কোজাগরী চাঁদ হব। শুধু তোমার ছোঁয়া পেলেই রামধনু রঙে আমার আকাশ সাজাবো।
তুমি ছুঁয়ে দিলে আমি বিভাবতী মালঞ্চ হব। তুমি ছুঁয়ে দিলেই আমি রিম ঝিম বৃষ্টি হব। তুমি ছুঁয়ে দাও, আমি শরতের শুভ্রতা ছড়াবো। তুমি ছুঁয়ে দিলে আমি মরুর বুকে সুশীতল জল হব। শুধু তোমার ছোঁয়া, শুধু তোমার ছোঁয়া পেলেই সুগন্ধি চন্দন ললাটে মাখাবো। তুমি ছুঁয়ে দিলে আমি সবুজ ঘাসের বুকে শিশির হব। তুমি ছুঁয়ে দিলেই আমি অনামিকায় স্বর্ণালী ফুল হব। তুমি ছুঁয়ে দাও, আমি রাজহংসী হয়ে সুখের নদে বুক ভাসাবো। তুমি ছুঁয়ে দিলে আমি তোমার চিরজীবনের সঙ্গী হব। তুমি, শুধু তুমি, শুধু তোমার ছোঁয়া পেলে তোমার জন্য দু চোখে কবিতার বাড়ি বানাবো। পূর্ণ পাল্টে দাও আমার জীবন, আমি ফের বর্ণমালা থেকে শুরু করি। আবার মুখস্থ করি ডাকনামতা, আবার সাঁতার শিখি এক হাঁটু জলে। তুমি এই অপগণ্ড বয়স্ক শিশুকে মেরে পিটে কিছুটা মানুষ করো। খেতে দাও আলু সিদ্ধ দুটি ফেনা ভাত, আবার সবুজ মাঠে একা ছেড়ে দাও তাকে। একটু করিয়ে দাও পরিচয় আকাশের সাথে। খুব যত্ন করে সব বৃক্ষ ও ফুলের নাম শিখি। আমূল বদলে দাও পুরনো জীবন, ভালোবেসে আবার নদীর তীরে নরম মাটিতে শুরু করি চলা। বানাই একটি ছোট বাংলো ঘরের কুঁড়ে ঘর, পুরোপুরি পাল্টে দাও আমার জীবন। আমি ফের গোড়া থেকে শুরু করি, একেবারে পরিশুদ্ধ মানুষের মতো করি আরম্ভ জীবন। এভাবে কখনো আর করব না ভুল ভ্রান্তি, কিছু এবার নদীর জলে ধুয়ে নেই এই পরাজিত মুখ। ধুয়ে নেই সকলের অপমান্ত উপেক্ষার কালি। একবার ভালোবেসে মাতৃস্নেহে আমূল বদলে দাও আমার জীবন। দেখো কিভাবে শুধরে নেই জীবনের ভুল চুকগুলি। অসাধারণ, অসাধারণ মুগ্ধতায় মন ভরে উঠছে। ইতিমধ্যে আমাদের সাথে অনেক শ্রোতারা শুভেচ্ছা সহ তাদের অনুভূতির কথা জানিয়ে চলেছেন খুদে বার্তায়। দেখে আসি তারা আমাদেরকে কি বলছেন, কি বার্তা দিচ্ছেন। আমাদের সাথে যুক্ত হয়েছেন জিহাদ হাসান, মৌমিতা তানজিন মারিন, মিসবা রবিন, সবাই আমাদেরকে শুভেচ্ছা জানাচ্ছেন, আমাদের শিল্পীদ্বয়কে শুভেচ্ছা জানাচ্ছেন। ধন্যবাদ সকলকে। পলি পারভিন, জহিরুল ইসলাম সুজন, সীমান্ত কবির, শরীফ উল হাসান শুভ। পলি পারভিন লিখেছেন, দ্বৈত কণ্ঠে প্রথম পরিবেশনাটি চমৎকার আবহ তৈরি করলো। একদম সত্যি সুন্দর এক আবহে আমরা ভেসে যাচ্ছি, মায়াময় আবেশে। মিসবা রবিন লিখেছেন, বাহ, যুগল আবৃত্তি দিয়ে ভিন্ন আবহে শুরু হলো আজকের আয়োজন। একজন দর্শক আমাদেরকে লিখেছেন, আমি যদিও নামটি সম্ভবত হিন্দিতে লেখা আমি পড়তে পারছি না, তবে আমি তার মন্তব্যটি পড়ছি। হাসান মাহমুদ স্যার, আপনাদের দুজনের কোকিল কণ্ঠে চমৎকার অসাধারণ কবিতা, কষ্টের কবিতা, দুঃখের কবিতা, ভালোবাসার কবিতা, তোমাদের মনের কবিতা আমি শুনতে চাই হে কবিগুরু। বাহ, চমৎকার, ধন্যবাদ আপনাকে। শরীফুল হাসান লিখেছেন, হাসান মাহমুদ স্যারকে অতিথি হিসেবে পাওয়া একটা প্রোগ্রামের জন্য অনেক বড় প্রাপ্তি।
উনি অনন্য অসাধারণ একজন গুণী মানুষ, সাথে বর্তমান সময়ে অনলাইন আবৃত্তির উজ্জ্বল নক্ষত্র হাবিবা আপু, চমৎকার যুগলবন্দি। আপনি আমার মনের কথাটি সুন্দর করে লিখে দিয়েছেন, ধন্যবাদ আপনাকে দর্শক। সবুজ হক লিখছেন, যুক্ত হলাম, শুনছি প্রিয় কণ্ঠে সুপ্রিয় আবৃত্তি, শুভকামনা হাসান ভাই, হাবিবা আর জিনাতের জন্য অনবদ্য আয়োজন, ধন্যবাদ। পলি পারভিন লিখেছেন, হাসান ভাইয়া এবং হাবিবা আপুর আবৃত্তি যাত্রার শুরুর কথাগুলো জেনে ভালো লাগলো। সারওয়ার জাহান লিখেছেন, বিমুগ্ধ হয়ে শুনছি আর অনেক অনেক আগে ফিরে যাচ্ছি হ্যালো নিশুতির সেই হারানো দিনগুলোতে। হ্যালো নিশুতির সবাইকে অভিনন্দন ও শুভকামনা জানাই। দিলারা নাহার বাবু আপু লিখেছেন, শুভেচ্ছা সব প্রিয় মানুষদের, পাশে আছি সব সময়। তুমি অলওয়েজ আমাদের পাশে থাকো। ধন্যবাদ বাবু আপু, ধন্যবাদ তোমাকে। নাসরিন সুলতানা লুনা আছেন আমাদের সাথে, শারমিন চৌধুরী আছেন আমাদের সাথে, আরো অনেক 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 বার্তা। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সাথে থাকুন, শুনতে থাকুন আমাদের প্রিয় শিল্পীদ্বয়ের অসাধারণ চমৎকার সব আবৃত্তি আমরা আজ শুনব। এবারে আমরা চলে যাই আরেকটি যুগলবন্দিতে, কবিতা একটি চিঠি, কবি সুনীল গঙ্গোপাধ্যায়। বলাকা তোমার শুভ্র চোখেতে পায়নি ঘুম, জানো না কি এটা কুয়াশায় ঢাকা রাত নিঝুম। স্বপ্ন দেখো না এখনো কি তার সময় নয়, বলাকা তুমি কি পেয়েছো ভয়? জানো না কি আমি পথে ঘুরে ঘুরে দিশেহারা, আকাশের মায়া গান গেয়ে করে গৃহ ছাড়া। তোমার বাঁশিতে ফুঁদিয়েছি আমি সেই ধ্বনি, বলাকা এই কি জাগরণী। মরু পর্বতে ঘূর্ণিঝড় যে হলো শুরু, আকাশের বুকে মেঘ শিশুদের গুরু গুরু। হিংস্র নখর এখনো লুকোয় বাঁকে বাঁকে, সরল কুমারী বোকা চোখে শুধু চেয়ে থাকে। সমুদ্র ঝড় আসেনি এখনো মনে মনে, বলাকা হৃদয় এখনো কি শুধু দিন গুনি। মন উত্তাল পাখি শুধু ডাকে বোবা যুগে, ফেরারি বাহিনী বছর কাটায় উদ্যোগে। মনের সূর্য তবুও ভাঙবে অন্ধঘোর, বলাকা তুমি কি দেখনি ভোর। হৃদয় জাগানো পরশ মনির সন্ধানে, তাই তো অলস দুপুর যাপনে শঙ্কা নেই। স্বপ্ন সাগরে দিয়েছি নিজেকে বিসর্জন, বলাকা তোমার গ্রন্থি হবে না উন্মোচন, বলাকা তোমার গ্রন্থি হবে না উন্মোচন। বলাকা তোমার গ্রন্থি হবে না উন্মোচন। আহা, বলাকা তোমার গ্রন্থি হবে না উন্মোচন। আচ্ছা, এই যে এত এত চমৎকার চমৎকার কবিতা নির্বাচন হ্যালো নিশুতিকে ঘিরে দুজনে মিলে, সেই নির্বাচনের ভাবনার গল্পটি কেমন ছিল? হাবিবা হুদা, আপনি যদি বলেন আমাদেরকে। আসলে হ্যালো নিশুতি অনুষ্ঠানটি এমন চমৎকার, এটির ফ্রেম এত সুন্দর করে তৈরি করা যে যখন কবিতা নির্বাচনের কথা এলো তখন ভাবতে লাগলাম যে কি করে এই অনুষ্ঠানটি এত সুন্দর একটি পরিবেশনা করা যেতে পারে, যেখানে প্রত্যেকটি কবিতা, প্রত্যেকটি আবৃত্তি যেন রাতের, সেই নিশীথ রাতের যে আবেগ, ভাবনা, ভালোবাসা সকল কিছুকে একেবারে তুলে আনতে পারে। এবং দর্শক শ্রোতা যারা আছেন, যারা কবিতাগুলো শুনবেন, তাদের যেন একটি কর্ণ যে আরাম, সে আরাম এবং
প্রাণের আরাম যেন আসে, সেই ভাবনা থেকেই কবিতাগুলো বাছাই করা, নির্বাচন করা এবং সেই সাথে আরেকটি বিষয় লক্ষ্য রাখা, যেটা যে প্রত্যেকটি কবিকে যেন আমরা মোটামুটিভাবে একটু ছুঁয়ে যেতে পারি। সেই সঙ্গে আমাদের অনেক পুরনো বড় কবি যারা আছেন, আমাদের অগ্রজ কবি যারা ইতিমধ্যে অনেক অনেক সৃষ্টি তারা করেছেন, তার সাথে নতুন কিছু কবিকে তুলে আনা, এই বিষয়টি ছিল আমাদের মধ্যে। তো আমি চেষ্টা করেছি আমাদের মহাদেব সাহা, সুনীল গঙ্গোপাধ্যায় এবং অবশ্যই আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তো আছেনই, কবি কাজী নজরুল ইসলাম, সেই সাথে আমাদের সময়কার যারা কবি, একটু আগে একটি কবিতা শুনলেন, তুমি ছুঁয়ে দিলে, কবি সারোয়ার জাহান, এবং আরেকটি কবিতা আছে একেবারেই একজন নবীন কবি ফারহানা লিজা, তারও একটি কবিতা আছে। তো সবকিছু মিলিয়ে ভাবনাটা ছিল এমন যে কর্ণযুগলে আরামদায়ক এবং এই নিশীত রাতে যেন আমরা আমাদের প্রেম বিরহ ভাবনাকে অনেক দূরে স্মৃতির সাথে যেন নিয়ে যেতে পারি। কবিতাগুলো শুনলে যেন মনে হয় যে এই কথাগুলো তো আমারই, এই কথাগুলো আমার জন্য। এই ভাবনা থেকেই আসলে কবিতাগুলো নির্বাচন করা, চেষ্টা করেছি সকল দর্শকদের মনের কথাগুলো কবিতার মাধ্যমে, আবৃত্তির মাধ্যমে তুলে ধরার। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। আসলে একদম, এবং আমি এখানে বসে স্টুডিওতে বসে যখন শুনছি আমি নিমগ্ন হয়ে যাচ্ছি এক একটি পরিবেশনায় আপনাদের কবিতাগুলোর সাথে, এবং সুন্দর নির্বাচন যে আপনারা পুরনো কবি এবং আমাদের এখনকার কবিদেরকেও এর সাথে যুক্ত করতে পেরেছেন। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। এবং আমি মনে করছি দর্শকরাও নিমগ্ন হতে পারছেন আপনাদের এই পরিবেশনার সাথে। তাহলে এবারে আরেকটি কবিতা শুনে নিই আপনার কণ্ঠে, আমার এক ফালি আকাশ, কবি হালিমা খাতুন। আমার এক ফালি আকাশ আছে, বেশি খাজনা দিতে হয় না তার জন্য, লাগে না কোনো শক্তি সম্পন্ন লেন্স অথবা দূরবীক্ষণ, প্রহরী বা সীমানা চৌকি তাও লাগে না। ভোরে আর বিকেলে ইমপ্রেশনিস্টদের দখলে থাকে সেই আকাশের পাহাড়, নদী ও সাগরের সবটুকু। কত রডোডেনড্রন ফুটে থাকে তখন তার পাহাড়ের গায়ে, গিরিখাতে ও উপত্যকায়। বয়ে যায় কত সুবর্ণ রেখা, কত সোনালী ও রূপবতী ঝর্ণা বনমল্লিকায় ঘেরা। বাকি সময়টার ভাগচাষী আমি আকাশের সেই আটপৌরে ভিটেটুকুর, যেখানে আমি চাষ করি হাজার ভাবনার ফসল, চাষ করি অনিন্যতার জগৎ ও জীবনের, মহাজীবনেরও হয়তো। কত নাটকের ফসল সেখানে জেগে ওঠে, মেঘের বেলাতে, বিদ্যুতের আলোতে, ইন্দ্রিয়গ্রাহ্য ও অতীন্দ্রিয় সব অনুভূতি রংধনুর মতো 7 রঙের। কখনো বা অজস্র রঙের সামিয়ানা বিছাই সেখানে, আবার কখনো আমার ভালো লাগার টিউব থেকে অজস্র রং সেখানে লাগিয়ে রচনা করি মনময় ল্যান্ডস্কেপ। বয়ন করি সঘন বর্ষণের মেঘমল্লার রঞ্জিত বিদ্যুতের পাড় দেওয়া সুরমা রঙের কাঞ্জিভরম। মন খারাপের বাঁশি থেকে অনেক করুণ সুর, বিরহের অনেক পিলু বারোয়া ওখানে গিয়ে ধ্বনিত হয়। দুঃখের দিনের সব সেলুলয়েড ওই আকাশের অ্যালবামে জমা হয় অনেক ব্যর্থ মুহূর্তের নিভে যাওয়া আলো ও আগুন। অকস্মাৎ এক ঝাঁকে সবুজ সব ছবির উপর দিয়ে ওড়না উড়িয়ে চলে যায়, কখনো কখনো বলাকার মতো অন্য কোথা
অন্য কোথাও ভাব দেখিয়ে। ঠাকুর দাদার শুকনো গাল রাঙিয়ে দিয়ে যায় সেই টিয়ের ঝাঁক তাদের লাল ঠোঁটের প্রসাধনী বুলিয়ে। বিকেলটা প্রজাপতি হয়ে অনেক মুদ্রার বিভঙ্গে ডানা মেলে দেয় আমারও সবার মনের চারপাশে। আমি আমার অতীতকে খুঁজে খুঁজে পৌঁছে যাই পৃথিবীর শৈশবে, যখন এই অ্যালবাম তৈরি হয়নি, ইমপ্রেশনিস্টরাও কেউ আসেনি। এই অপরাহ্ন তখন কেমন ছিল কে জানে। আর এই আকাশ, অদ্ভুত, অদ্ভুত সুন্দর। আমাদের সাথে আরো অনেক দর্শক যুক্ত হয়েছেন। আমরা দেখে নিই আরো কে কে যুক্ত হয়েছেন আমাদের সাথে। রাকিব ইফতেকার, প্রিয় বাচিক শিল্পী হাবিবা হুদা আপু, আবৃত্তি আকাশের উজ্জ্বল তারা। আমাদের সাথে যুক্ত হয়েছেন রিয়াজ রনি, ফয়সাল আহমেদ, এক কথায় অসাধারণ। সারোয়ার জাহান লিখেছেন অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রিয় ভাজন। ধন্যবাদ আপনাকেও কবি। আমাদের সাথে যুক্ত হয়েছেন আসলাম ইবনে লায়েক, আরো যুক্ত হয়েছেন বিনা মণ্ডল, তুমি ছুঁয়ে দিলে আহা মুগ্ধতা অশেষ। আমরা আরো সব আমরা যদিও আজকে হয়তো সবার আমরা বেশি বেশি কবিতা শুনবো, তাই আমরা হয়তো সকল মন্তব্য আপনাদের নিতে পারবো না। তবে দর্শকরা আমাদের লিখতে থাকুন, আমাদের জানান আপনাদের মন্তব্য। আমরা পরবর্তীতে আপনাদের সেটি আমাদের দর্শক আমাদের অতিথিদের কাছে পৌঁছে দিচ্ছি এবং তারা উত্তরটি দিয়ে দেবেন। ধন্যবাদ। হাসান ভাই, আপনার কাছে, আপনি তো একজন কবি, আপনার কাছে আমার একটু জানতে চাওয়া, এই যে কবিরা তাদের অনুভূতি তুলে ধরেন তাদের লেখায়, তা আবৃত্তি শিল্পীরা কতটুকু প্রকাশ করতে পারে? আপনার কি মনে হয়, কেমন তারা তুলে ধরতে পারেন? ধন্যবাদ। প্রথমত আমাকে কেউ যখন কবি বলে তখন আমি চিন্তা করি কবি হওয়া কি এত সহজ? রবীন্দ্রনাথ, নজরুল, যত কবি আছে, যে বাংলা শব্দগুলো ব্যবহার করেছেন সবগুলো শব্দ আমি জানি। জীবনানন্দ দাশ যতগুলো শব্দ ব্যবহার করছেন প্রত্যেকটা শব্দ আমি জানি, কিন্তু সেই শব্দগুলো যেভাবে সাজালে একটা কবিতা হয়ে ওঠে ওটা আমি আজও শিখতে পারিনি। আর ওটা কিভাবে শেখা যায় আমি সেটাও জানি না। আর পরের প্রশ্নটা কি ছিল? আবৃত্তি শিল্পীরা সেই কবির কথাগুলো কি আসলে প্রকাশ করতে পারেন? আপনার কি মনে হয়? দেখুন, আবৃত্তিকার লতার মতো কবির গাছের গায়ে জড়িয়ে থাকেন না। আবৃত্তিকার কবি নির্ভর নন। কবি হয়তো একটা আবেগ থেকে লিখেছেন, আবৃত্তিকার সেখানে নিজের আবেগ মেশানোর স্বাধীনতা আছে। বিভিন্ন আবৃত্তিকার সেই একই কবিতা বিভিন্ন ভাবে আবৃত্তি করার স্বাধীনতা রাখেন, এবং তাতে হয় কি যে একই কবিতা বিভিন্ন স্বাদে দর্শকের কাছে আবৃত্তিকারেরা পৌঁছে দেন। একদম, এটা সত্য। একদম, মানে একই কবিতা ভিন্ন কণ্ঠে ভিন্ন রকম। হ্যাঁ, সে কথাটাই বলতে চাচ্ছি। এবং সবগুলো ঠিক আছে, সবগুলোই উপভোগ্য। আচ্ছা, ধন্যবাদ, এত সুন্দর করে বললেন। আসলে আবৃত্তিকারের স্বাধীনতা রয়েছে সেই কবিতাকে নিজের মতন করে তুলে ধরা, তার নিজের মনোভাব দিয়ে। এবং যে আবৃত্তি শিল্পীর কবিতা দর্শকের মনে যতটা স্থায়ী হয়, আমার মনে হয় সেটাই তাদের সফলতা, যে তারা কতটুকু এটাকে স্পর্শ করতে পেরেছেন সেই কবিতাকে। ধন্যবাদ। তাহলে এখন আমরা আরেকটি যুগলবন্দি শুনে আসি দর্শক, এবং এটি সকলের প্রিয়। আমি জানি এই কবিতাটি আমারও ভীষণ প্রিয়। চলুন শুনে আসি বুদ্ধদেব বসুর চিল্কায় সকাল।
যুগলবন্দি। কি ভালো আমার লাগলো আজ এই সকাল বেলায়, কেমন করে বলি। কি নির্মল নীল এই আকাশ, কি অসহ্য সুন্দর, যেন গুণীর কণ্ঠের অবাধ উন্মুক্ত তান দিগন্ত থেকে দিগন্তে। কি ভালো আমার লাগলো এই আকাশের দিকে তাকিয়ে। চারদিক সবুজ পাহাড়ে আঁকা বাঁকা, কুয়াশায় ধোঁয়াটে, মাঝখানে চিল্কা উঠছে ঝিলকিয়ে। তুমি কাছে এলে, একটু বসলে, তারপর গেলে ওদিকে। স্টেশনে গাড়ি এসে দাঁড়িয়েছে তাই দেখতে। গাড়ি চলে গেল। কি ভালো তোমাকে বাসি, কেমন করে বলি। আকাশে সূর্যের বন্যা, তাকানো যায় না। গরুগুলো এক মনে ঘাস ছিঁড়ছে, কি শান্ত। তুমি কি কখনো ভেবেছিলে এই হ্রদের ধারে এসে আমরা পাবো যা এতদিন পাইনি? রূপলি জল শুয়ে শুয়ে স্বপ্ন দেখছে, সমস্ত আকাশ নীলের স্রোতে ঝরে পড়ছে তার বুকের উপর সূর্যের চুম্বনে। এখানে জ্বলে উঠবে অপরূপ ইন্দ্রধনু, তোমার আর আমার রক্তের সমুদ্রকে ঘিরে। কখনো কি ভেবেছিলে? কাল চিল্কায় নৌকোয় যেতে যেতে আমরা দেখেছিলাম দুটো প্রজাপতি কত দূর থেকে উড়ে আসছে জলের উপর দিয়ে। কি দুঃসাহস! তুমি হেসেছিলে আর আমার কি যে ভালো লেগেছিল তোমার সেই উজ্জ্বল অপরূপ মুখ। দেখো দেখো কেমন নীল এই আকাশ। আর তোমার চোখে কাঁপছে কত আকাশ, কত মৃত্যু, কত নতুন জন্ম। কেমন করে বলি। আর তোমার চোখে কাঁপছে কত আকাশ, কত মৃত্যু, কত নতুন জন্ম। কেমন করে বলি। কেমন করে বলি, একদম। হাবিবা, এই যে চিল্কায় সকাল কবিতাটি, এই যে আমার কাছে মনে হয় যখন প্রকৃতির সাথে ভালোবাসার একটা মেলবন্ধন, কেমন মনে হয় তোমার? আপনার কাছে কেমন মনে হলো যে এই কবিতাটি করতে গিয়ে? এটি একটি প্রেমময় কালজয়ী কবিতা। আমার কাছে মনে হয়েছে যে হ্যালো নিশুতির মতো এমন একটি অনুষ্ঠানে চিল্কায় সকাল নির্বাচনে থাকবে না, তা হতেই পারে না। আর এই কবিতাটি আবৃত্তি করাতে আমার মন থেকে যে একটি ভালো লাগা, ভালোবাসা সম্পূর্ণ নিংড়ে দিয়ে কবিতাটি আবৃত্তি করার চেষ্টা করেছি, এবং আমার কাছে মনে হয়েছে এটা এত মনোরম একটি পরিবেশের কথা, সাথে প্রেম, সাথে তার ভালোবাসার প্রিয় মানুষটি। এটি একটি অন্যরকম একটি আবহাওয়া এবং অন্য একটি কি বলবো, আমার আমি আসলে ভেবে পাচ্ছি না। আমার চোখের সামনে পুরো দৃশ্যপটটি ভেসে উঠছে। একদম, আমার এই কবিতাটি যখনই আমি শুনি বা আমি পড়ি, আমার কাছে ওই দৃশ্যপটটা মনে হয় আমি ওইখানেই আমি আছি। আমি একদম নিজেকে মনে হয় যে সেই কবিতার একজন, এবং ভীষণ ভালো লাগে। আবেগটা এমন ভাবে এসে ধরা দেয়। আর অসাধারণ কবি হাসান মাহমুদ, আমাদের অগ্রজ শ্রদ্ধেয় হাসান ভাই, এই কবিতাটি করতে এত সুন্দর করে উনি গ্রহণ করেছেন এবং আবৃত্তি করেছেন। আমি মুগ্ধ, এবং মুগ্ধতার সাথে এখনো আমি শুনলাম। আমার ভীষণ ভালো লাগলো। আসলে হাসান ভাই কিছু বলবেন, আপনি যদি বলেন, যুক্ত করেন কিছু। যুক্ত আমি এটুকুই করতে পারি যে এই পুরো কৃতিত্বটাই হাবিবা হুদার। আমি
আমাকে যখনই উনি বলেন যে এটা কিভাবে করব, ওটা কি করব, আমি একটাই কথা বলি, আমার মাথায় জায়গা নেই। আপনি সবকিছু করবেন। নির্বাচনও উনি করেছেন, কে কোন লাইন পড়ব সেটাও উনি করেছেন। মানে শতকরা 100 ভাগ করেছেন। আমি কোন রকম সাহায্য করতে পারিনি এবং সেটাই সাহায্য না করেই বরং ভালো হয়েছে। তো একদম। আপনি হ্যাঁ, একদম সমর্পণ করেছেন। সেই জন্য একদম, একদম। হাসান ভাই যেটা করেছে, এই অনুষ্ঠানের জন্য নিজেকে একদম নিবেদিতভাবে একেবারেই সমর্পণ করে দিয়েছেন। এবং আমি যেভাবে বলেছি, যখন বলেছি সবগুলো খুব সুন্দর করে নিয়ে সেটা আমাকে একেবারে রেডি করে দেওয়া, যার জন্যই আমি আসলে একেবারেই যতটুকু সিদ্ধান্ত নিয়ে কাজ করা সেটা করতে পেরেছি। খুব এবং সুন্দর। আমি বলবো আর্টিস্ট হিসেবে হাসান ভাই অসাধারণ, অসাধারণ। আমার 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 কৃতজ্ঞতা আপনাদের দুজনের কাছেই এত সুন্দর করে আ তৈরি করার জন্য, আমাদের অনুষ্ঠানের জন্য ধন্যবাদ দুজনকেই। অসংখ্য ধন্যবাদ। দর্শক শ্রোতা, সাথে থাকার জন্য অনেক, অনেক কৃতজ্ঞতা যারা আমাদেরকে শুনছেন। হ্যালো নিশুতি ছাড়াও আমাদের আবৃত্তি অনলাইনে রয়েছে আবৃত্তি কথন, আবৃত্তি কন্যা এবং টপ 10 অফ দ্য মান্থ, এবং সেই সাথে শুরু হতে যাচ্ছে আমাদের নতুন আয়োজন বৃত্তবৃন্তে। এই সকল আয়োজন উপভোগ করতে আপনারা চোখ রাখুন আবৃত্তি অনলাইনের পেজে এবং সাবস্ক্রাইব করুন আমাদের অনলাইন আবৃত্তি অনলাইন ইউটিউব চ্যানেলকে। আমাদেরকে লিখুন আপনার মন্তব্য, সমালোচনা, পরামর্শ, সবকিছু। আমাদের চলার পথের শক্তি তো আপনারাই বন্ধুরা। আমরা দর্শক শ্রোতার আরো কিছু খুদে বার্তা নিয়ে আসি, দেখি তারা আমাদেরকে আরো কি বলছেন। শরীফুল হাসান শুভ, এভাবেই শরৎ এর শুভ্রতা ছড়িয়ে যান কবিতার উচ্চারণে, অসম্ভব সুন্দর হয়েছে আপু। শম্পা দাস, অপূর্ব। দিলারা নাহার বাবু, ভীষণ ভালো লাগা দুজনের কবিতার কণ্ঠ। পলি পারভিন, হাসান ভাইয়ার কবিতাটি সুন্দর, ভাইয়ার গলার স্বরের সাথে কদাচিৎ মিল পাচ্ছি প্রখ্যাত আবৃত্তি শিল্পী শম্ভু মিত্রের সাথে। শুনছি আবৃত্তি, ও মাই গড, থ্যাংক ইউ সো মাচ। মুশফিকা হোসেন, শুভকামনা হাবিবা হুদা। সারোয়ার জাহান, শুভকামনা জিনাত আপা, ধন্যবাদ। বিজিত কুমার সিনহা, সবাইকে শুভ সন্ধ্যা, এইমাত্র যুক্ত হলাম। শুনতে থাকুন। আপনারা যারা পরে যুক্ত হয়েছেন আমাদের সাথে, আমাদের এই আয়োজনটি রয়ে যাবে আমাদের পেজে এবং ইউটিউবে, আপনারা পরেও এটি শুনতে পারবেন। আমাদের সাথেই থাকুন। এবারে আমরা আরেকটি পরিবেশনা শুনে আসি হাসান মাহমুদের কণ্ঠে, সেই বিখ্যাত জীবনানন্দ দাশের বনলতা সেন। শুনে আসি। হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে অনেক ঘুরেছি আমি। বিম্বিসার অশোকের ধূসর জগতে সেখানে ছিলাম আমি, আরো দূর অন্ধকারে বিদর্ভ নগরে আমি ক্লান্ত প্রাণ এক। চারিদিকে জীবনের সমুদ্র সাফে আমারে দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন। চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা, মুখ তার শ্রাবস্তির কারুকার্য। অতি দূর সমুদ্রের পর হাল ভেঙে যে নাবিক হারাইছে দিশা, সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচিনির ভিতর, বলি দেখেছি তারে অন্ধকারে। বলেছে সে, এতদিন কোথায় ছিলে? পাখির নীড়ের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন। সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন সন্ধ্যা আসে, ডানার রৌদ্রের গন্ধ মুছে ফেলে চিল,
পৃথিবীর সব রং নিভে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন, তখন গল্পের তরে জোনাকির রঙে ঝিলমিল সব পাখি ঘরে আসে, সব নদী ফুরায় এ জীবনের সব লেনদেন, থাকে শুধু অন্ধকার মুখোমুখি বসিবার বনলতা সেন। থাকে শুধু অন্ধকার মুখোমুখি বসিবার বনলতা সেন। কি সুন্দর সুন্দর কথা আমাদের কবিরা লিখে গেছেন আমাদের জন্য। আগের প্রশ্নের রেশ ধরে আরেকটি বিষয় জানতে চাই, তা হলো আবৃত্তির ক্ষেত্রে এই যে কবিতার নির্বাচন নিশ্চয়ই খুব গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে কি কি বিষয়কে সাধারণত গুরুত্ব দিয়ে থাকেন হাসান ভাই? শব্দটা একটু ডিস্টার্ব ছিল, আর একটু শুনি আবার। এই যে আবৃত্তি নির্বাচনের ক্ষেত্রে কোন বিষয়টি, কবিতার নির্বাচনে আপনি কোন বিষয়টিকে গুরুত্ব দিয়ে থাকেন? কেমন কি চিন্তা করে আপনি কোন কবিতাকে বাছাই করেন? দেখুন, কবিতা তো জীবনকে ঘিরেই, আর জীবনের বৈচিত্র্যের তো কোনো শেষ নেই। এমনকি জীবন মানে পারস্পরিক সংঘাতময় সত্যেরও সমাহার মাত্র। জীবনে যেমন দিনও আছে, রাতও আছে, প্রত্যেকটা আবেগের জায়গা জীবনকে দিতে হয়। সেই জন্যই জীবন বহুমাত্রিক, এবং সেই জন্যই কবিতাকেও বহুমাত্রিক হতে হয়। কাজে ওটাকে, কবিতা একটা অধরা শিল্প, ওটাকে ধরতে কিংবা বাক্সবন্দি করতে চেষ্টা করাটাই ওর সৌন্দর্যকে নষ্ট করে। আবৃত্তিও তাই, অধরা শিল্প। সেটাকে অত ব্যাকরণ দিয়ে আমরা যেন নাই বাঁধলাম, ওটা পাখির মতো মুক্ত আকাশে উড়ুক না যেদিকে ইচ্ছে, তাই না? একদম একদম অধরা শিল্প। সত্যি কবিতা এবং আবৃত্তি সত্যি অধরা শিল্প। আমরা একে কোথাও কোনো নিয়মে বেঁধে রাখতে পারবো না। ধন্যবাদ, এত সুন্দর করে বললেন। হাবিবা, আপনার কাছে জানতে চাই, এই যে হ্যালো নিশুতির এই কনসেপ্টটি, যে আমরা সচরাচর এখন তো সবই ভিজুয়াল, আমরা ভিজুয়ালি ভিডিওতে দেখতে পাই, এই যে আমাদের এই প্রচেষ্টা শুধু কণ্ঠ নির্ভর, শুধু কবিতা শুনতে পাওয়া, এটি আপনার কাছে কি মনে হয়? আমি অনুষ্ঠানের শুরুতেই বলেছিলাম যে সত্যি একটি সেই পুরনো দিনের রেডিও শোনার দিন, যে সময়টি আমাদেরকে নিয়ে যায় একেবারেই আমাদের বাংলা, যেটা প্রকৃত বাংলা, যে সময়টাতে এরকম ইলেকট্রিসিটি, ডিশ কিংবা এই যে ইন্টারনেটের যুগ, চাইলেই হাতের কাছে সবকিছু পেয়ে যাচ্ছি, এরকম ছিল না। আমাদের গ্রাম বাংলা ছিল একদম প্রকৃতির সহজ সরল সুন্দর একটি সময়, যে সময়টিতে আমরা ঝিঁঝি পোকার ডাক শুনতাম। আমাদের সেই আগের প্রজন্ম বা আমরাও অনেকেই গ্রাম বাংলায় যখন আমরা থেকেছি আমাদের শৈশবে, তো ঝিঁঝি পোকার ডাক, কোলা ব্যাঙের ডাক, বর্ষার সিজনের যে বৃষ্টির যে শব্দ, টিনের চালের ছমছম, এই শব্দগুলোকে আসলে এই শব্দগুলোর সাথে মিলেমিশে একাকার হয়ে আছে রেডিও। যে রেডিওটি আগে হয়তোবা বাড়ির যিনি কর্তা থাকতেন তার হাতে একটি রেডিও থাকতো, এবং সারাদিনের ক্লান্ত শ্রান্ত হয়ে ছোট ছেলেমেয়েরা সেই অ আ পড়ার পরে রাতের খাবার খেয়ে যখন শুয়ে পড়তো, এবং মা ক্লান্ত শ্রান্ত হয়ে রান্নাঘর থেকে এসে শোবার ব্যবস্থা করতেন, বাবা ঠিক সেই সময়টিতে রেডিও ছেড়ে দিতেন, এবং এরকম আবহ বাংলার গান, খবর, সংবাদ অনেক কিছুই শোনা হতো সে সময়। তো এই যে একটি আবেশ, এই যে একটি প্রকৃতির একটি সুন্দর আম সময়টিকে তুলে ধরা হতো পরিবারের সকলকে মিলে। আজকের এই অত্যাধুনিক যুগে এসে ঠিক সেই দিনের কথাগুলো মনে পড়ে যাচ্ছে।
যারা কম বেশি আমরা গ্রাম বাংলায় থেকেছি, গ্রাম বাংলার এই আবেশঘন পরিবেশগুলো আমরা পেয়েছি, সেই সময়টিতে ফিরে নিয়ে যায়। এবং আমি ভীষণ আনন্দিত হয়েছিলাম যখন আমার কাছে এই প্রস্তাবনা আসে হ্যালো নিশুতির জন্য। আমি ভীষণ এক্সাইটেড ছিলাম। কারণ এই একটি অনুষ্ঠান যেটি সত্যি আবৃত্তি অনলাইন এত সুন্দরভাবে পরিচালনা করে আসছেন এতদিন যাবৎ। আমার একটি আকাঙ্ক্ষাই ছিল যে এরকম একটি অনুষ্ঠানে সত্যি যদি আমি কখনো আমন্ত্রিত হই। তো কেমন করে যেন আমন্ত্রণ পেয়েও গেলাম এবং সেই একদম। সাথে সেই সাথে যুগলবন্দী হিসেবে পেয়ে গেলাম শ্রদ্ধেয় কবি হাসান মাহমুদ ভাইকে। তো আমার কাছে পুরো আবৃত্তি অনলাইন এবং হ্যালো নিশুতি এবং হাসান মাহমুদ এবং অবশ্যই জিনাত জাহান আমার কাছে মনে হচ্ছে যে আমার একটি আবৃত্তির আমার যে পদচারণা, আমার যে শুরু, সেই শুরু থেকে একটি ভীষণ বড় একটি পাওয়া এবং আবৃত্তি অনলাইনে হ্যালো নিশুতিতে এসে মনে হলো যে হ্যাঁ, একটি হলেও স্বীকৃতি পেলাম হয়তো আবৃত্তির জগতে। আমার ভীষণ মানে বড় পাওয়া লেগেছে। আর এই কনসেপ্ট ধন্যবাদ, আমি আগেই বললাম যে আমার কাছে কনসেপ্ট ঠিক এরকমই। যে ধন্যবাদ। গ্রাম বাংলার সেই আবহ যেটিকে আমরা দিন, দিন ভুলে যাচ্ছি। তো হ্যালো নিশুতি এবং আবৃত্তি অনলাইনের জন্য অনেক, অনেক শুভকামনা। তারা প্রতিনিয়ত নতুন, নতুন কিছু কনসেপ্ট তৈরি করছে এবং আমরা জানি আবৃত্তি অনলাইনে এক ঝাঁক আবৃত্তি প্রাণময় মানুষ আছে যারা নিরলসভাবে অক্লান্ত পরিশ্রম করছে আবৃত্তিকে পৃথিবীর সর্বস্থানে সর্ব জায়গায় ছড়িয়ে দেওয়ার আবৃত্তির বিকশিত করার পেছনে তাদের যে অক্লান্ত পরিশ্রম সেটা সফল হোক এবং আমি আবৃত্তি অনলাইন পরিবারের একজন হতে পেরে আজ হ্যালো নিশুতিতে আমন্ত্রিত হয়ে এসে আমার ভীষণ ভালো লাগছে এবং আমি সবসময় আবৃত্তি অনলাইনের শুভকামনা করছি। আবৃত্তি ছড়িয়ে যাক বিশ্ব থেকে বিশ্বান্তরে। অনেক অসংখ্য, ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ হাবিবা হুদা আপনাকে। আমাদের পুরো আবৃত্তি অনলাইন টিম থেকে, পরিবার থেকে আপনাকে ধন্যবাদ এবং হাসান মাহমুদকে কৃতজ্ঞতা যে এত আমাদের সাথে থাকার জন্য, পাশে থাকার জন্য। এভাবে আমাদের সাথে থাকুন, পাশে থাকুন। আমরা নিশ্চয়ই আগামীতে আরো ভালো, ভালো কিছু কাজ করতে পারবো। এবারে শুনে নেই আরেকটি যুগল পরিবেশনা, কবি রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর সীমাবদ্ধ ভাঙচুর। যেভাবেই ভাঙো দুজনাই শুধু ভাঙি, যেভাবেই ভাঙি ভাঙি শুধু দুজনাই। তুমি যদি তোলো পাথরের ইমারত, আমি তাকে ভাঙি নিসর্গ ভালোবেসে। আমি যদি বুনি কৃষ্ণচূড়ার প্রেম, তুমি তছনছ করে ফেলো তার ভূমি। যেভাবেই ভাঙো ভাঙি শুধু দুজনাই। আমি যদি আঁকি নগরের ইতিহাস, তুমি ছেড়ো তাকে প্রেমহীনতার দোষে। তুমি যদি লেখো মাধবীর গাঢ়মালা, আমি হাতে নেই হননের হাতিয়ার। যেভাবেই ভাঙি ভাঙি শুধু দুজনাই। সভ্যতা টানে দিন যাপনের দিকে, নাগরিক চাকারক জীবনের গতি। আমাদের হাত নিসর্গে প্রসারিত, আমাদের হাত দুজনাই জনাই তত। আমরা ভাঙছি আমাদের স্মৃতিশোক। আমরা ভাঙছি এক ঘেয়েমের ঠুলি। নগর নরকে নাগরিক গ্লানিবোধ। আমরা ছেড়ছি স্বপ্নের সব দেহ। স্বপ্ন আমার জোনাকি, দীপ্ত প্রাণীর মনিকা,
স্তব্ধ আঁধারে নিশীথে উড়িছে আলোর কণিকা। আচ্ছা, এই যে রাতের তো একটা নিজস্ব চরিত্র আছে, সেই রাতকে শিল্পমণি কিভাবে অনুভব করেন বা দেখেন, আমি হাসান ভাইয়ের কাছে শুনতে চাই। আপনার এই প্রশ্নটা যে কি আশ্চর্য সুন্দর। প্রত্যেক দিন একবার করে রাত আসে, কিন্তু আমরা কি খেয়াল করি যে রাত কি শক্তিশালী এক জাদুকর। চারদিকে চেয়ে দেখুন, ওই যে মাঠ, ওই যে গাছটা, ওই যে পুকুর, ওই যে রাস্তাটা, সবকিছু এই জাদুকরের ছোঁয়ায় রাত এলেই কেমন যেন অস্পষ্ট রহস্যময় হয়ে ওঠে। তখন তাকে ডিফাইন করা যায়, আবার যায়ও না। তখন আপনিও অন্য কেউ। রাত সেই জাদুকর। আর দেখুন, এক একজনের রাত এক এক রকম। রুগ্ন শিশুর মায়ের রাত, রাজনীতিকের রাত, ডাকাতের রাত, চোরের রাত, দরবেশের রাত, জেলের রাত, এক একজনের এক এক রকম। কবির রাত কবির নিয়ন্ত্রণে থাকে না। রাত যে শক্তিশালী জাদুকর, তখন রাতে কবি অন্য কেউ। কবি তখন একটা বীণা হয়ে ওঠেন, তখন সেই বীণার তন্ত্রীতে কি সুর বাজবে, উনার কলমে কি লেখা বেরোবে, সেটা কবি নিজেও আগে থেকে জানেন না। এই নিয়ন্ত্রণহীনতাটাই কবিতার সৌন্দর্য, আবৃত্তির সৌন্দর্য। এবং খেয়াল করে দেখবেন যে বেশিরভাগ ভালো ভালো কবিতা কিন্তু রাতেই সৃষ্টি হয়েছে, রাতের মায়াময় স্পর্শ লেগেই সৃষ্টি হয়েছে। ওভার টু ইউ। সত্যি, আসলে রাতের এই সৌন্দর্যকে যে যেভাবে দেখে, সত্যি। হাবিবা হুদা, আপনার কাছে শুনতে চাচ্ছি আপনার অনুভবের কথা রাতকে নিয়ে। রাত তো আমার কাছে একটি মায়াময় মোহনীয়। রাত আমার কাছে প্রেম বিরহ, দুঃখ কান্না, সুখ হাসি, উপেক্ষা এবং অপেক্ষা, রাগ বিরাগ, অনুরাগ, এ সকল কিছুর মধ্যে মিশ্রিত হলো রাগ। এই রাত আমরা স্বপ্ন দেখি, আমরা আশা জাগানিয়া হয়ে উঠি। এই রাতের মধ্যেই আমাদের সকল প্রেম, সকল বিরহ এসে দাঁড়িয়ে যায় দরজার সামনে। রাতটি আমার কাছে ভীষণ অন্যরকম ভাবে আলোড়িত করে। রাত যত গভীর হয়, আমার মনে হয় আমি নিজেকে খুঁজে পাই, নিজেকে আবিষ্কার করি। এই রাতটি আমার কাছে আমার নিজস্ব বন্ধুর মতো, একেবারেই আপন। এভাবেই দেখি রাতকে। ধন্যবাদ। আপনাদের অসাধারণ অনুভূতির কথা আমার তো ভীষণ ছুঁয়ে গেল মন। আমি আশা করছি দর্শকদেরও ছুঁয়ে গেছে। আমি দেখতে চাই আরো কি কি বার্তা দর্শকরা আমাদের জন্য দিচ্ছেন। আমাদের সাথে যুক্ত আছেন জান্নাতুল ফেরদৌস মিতু, আমাদের সাথে যুক্ত আছেন রিয়াজ রনি, হাসান মাহমুদের মতো অসাধারণ ও স্বতন্ত্র কণ্ঠের সাথে হাবিবা হুদার মোহময় উচ্চারণ সত্যি অন্যরকম মায়ায় আবদ্ধ করলো। সত্যি। ফারহানা লিজা, অদ্ভুত সুন্দর। ফারহানা লিজা আরো লিখেছেন চমৎকার আবৃত্তি। জান্নাতুল ফেরদৌস মিতু লিখেছেন শুভকামনা আর ভালোবাসা, প্রিয় জাহান জিনাত, ধন্যবাদ। আমাদের সাথে যুক্ত আছেন রাবেয়া খাতুন। এরকম সাহিত্য রসে ভরা অনুষ্ঠান আমরা আরো চাই। ধন্যবাদ। আপনাদের মন্তব্য আমাদেরকে দিন এবং আমাদেরকে পরামর্শ দিন, আমরা কি ভাবে আরো নতুন নতুন ভালো কাজ করতে পারি আবৃত্তির জন্য। সারোয়ার জাহান লিখেছেন বিমুগ্ধ সঞ্চালনা, শুভকামনা জিনাত জাহান, ধন্যবাদ। সবাই আমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছেন, অনেক ভালো লাগা মন্তব্য জানাচ্ছেন। আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ। প্রিয় শ্রোতা, আমরা শুনছি কানাডার টরন্টো থেকে হাসান মাহমুদ এবং বাংলাদেশ থেকে হাবিবা হুদাকে।
অন্তর্জালে যুক্ত এই দুই গুণী শিল্পীর মোহময় পরিবেশনায় সাথে শুনছি তাদের জীবন ঘিরে নানা গল্প, তাদের ভাবনা, যা থেকে আমরা প্রেরণা নিয়ে যাব, জীবনকে ছান্দিক করতে পারবো। এ পর্যায়ে আমরা শুনব হাবিবা হুদার কণ্ঠে আজ যেন আমার অখণ্ড অবসর এবং কবি ফারহানা লিজা। আজ যেন আমার অখণ্ড অবসর, আলো থেকে অন্ধকারে, বৃষ্টি থেকে রৌদ্রে, মস্তিষ্ক থেকে হৃদয়ের গোপন প্রদেশে কোনো তাড়া নেই। ভাবনাগুলো নিমগ্ন কোনো অচিন ঘরে, জানালার ধারে ঠেস দিয়ে বালিশে, শূন্য দৃষ্টিতে আকাশ দেখার মাঝেই থমকে যাওয়া ব্যস্ততা। অথচ এত নির্লিপ্ত হওয়ার কথা ছিল না। এমন নিরবধি বৃষ্টিতে অতলান্ত ডুবে যাওয়া প্রেমিক, ভেঙে চুরে তোলপাড় করা প্রেমে হারিয়ে গিয়েও থেকে যায় একান্তে এক জনমে। তবু এভাবেই সময়ের হয়েছে ক্ষয়, দ্রুত থেমে গিয়েছে বিস্মৃত মুখাবয়বে। বিচ্ছেদের তৃষ্ণা তীব্র হয়ে ভরাডুবি হয়েছিল যে প্রণয়ে, ভাসিয়ে নিয়েছিল উথাল পাথাল ঢেউয়ে, জ্বলে পুড়ে অঙ্গার হওয়া হৃদয়ের বিষাদ পানে। আজ আমার অখণ্ড অবসরে, ইচ্ছে হলেই হারিয়ে যাওয়ার কেউ নেই অবাধ্য চুলে। ভেজা চুলে নাক ডুবিয়ে আগুনের মতো অষ্টদয়ের স্পর্শে নেই কারো নিঃশ্বসিত হওয়া। শক্ত করে হাতের মুঠোয় আঁকড়ে থাকা যাবজ্জীবনের ঘটেছে বেকুসুর খালাস। দুর্নিবার সম্মোহনে চোখে চোখ রেখে হারিয়ে যাওয়ার নেই অভিলাষ। হৃদয়ের অনুভূতি পুড়ে পুড়ে অঙ্গার, নেই কেউ আরাধ্য আর। আজ আমার অখণ্ড অবসর। অসাধারণ, যেন এক স্বপ্নীল আবেশের মায়াজাল। ধন্যবাদ হাবিবা হুদা আপনাকে এত সুন্দর কবিতাটি নির্বাচন করবার জন্য। এবং ফারহানা লিজা কবি আমাদের সাথে আছেন, উনি শুনছেন, আমি দেখছি অনেক মন্তব্য করছেন। ধন্যবাদ কবি আপনাকেও। আপনারা দুজনেই বহুদিন ধরে আবৃত্তি উৎকর্ষে কাজ করে যাচ্ছেন, পরিবেশনা করছেন অসংখ্য কবিতা। এই যে প্রেম, বিরহ, দ্রোহ, বিদ্রোহ, এই যে এত এত বিষয়ভিত্তিক কবিতা, এর মধ্যে কোন বিষয়টি শ্রোতাদের কাছে বেশি গ্রহণীয় বলে মনে হয়, বা কি বার্তা দেয় সেগুলো আমাদেরকে? হাসান ভাই। দুঃখিত। জীবন যেহেতু বহুমাত্রিক, সেই জন্য সাহিত্য সঙ্গীতকেও বহুমাত্রিকই হতে হয়, জীবনের প্রয়োজনেই হতে হয়। তো সেখানে প্রত্যেকটা রসেরই গ্রাহক আছেন। প্রত্যেক রকমের কবিতাই জীবনের দরকার এবং শ্রোতার দরকার, কাজে এখানে ওইভাবে পার্থক্য করা যাবে না। আর তাছাড়া ধরুন আমি দুঃখ পেতে চাই না, সেই জন্য আমি দুঃখ কবিতা পড়তেও চাই না, এটা তো হয় না। তার কারণ দুঃখ আমার জীবনে আসবে, অবধারিত আসবে, এড়িয়ে যাওয়া যাবে না। সেই জন্য প্রত্যেকটা মাত্রাকেই জীবনকে যেহেতু ধারণ করতে হয়, কবিতাকেও প্রত্যেকটি মাত্রায় ধারণ করে জীবনের মতো কবিতাকেও সম্পূর্ণ হয়ে উঠতে হয়। সত্যি। হাবিবা হুদা, আপনি কিছু যুক্ত করতে চান এই বিষয়ে? নিশ্চয়ই, আমি একেবারেই হাসান ভাইয়ের সাথে সহমত। তার সাথেও আমাদের বাংলাদেশের অনেকগুলো অর্জন আছে যা আমাদের বাঙালিদের সেই সময়গুলোকে মনে করিয়ে দেয়, এবং মনে করার সাথে সাথে
আমরা উদ্বুদ্ধ হয়ে পড়ি। যেমন আমাদের অর্জন আছে স্বাধীনতা, বিজয়, ভাষা আন্দোলন এবং সেই সাথে আমাদের অপরূপ রূপসী বাংলার যে রূপ, ৬ ঋতু এবং কিছু আ আমরা কিছু দিবস পেয়েছি আমাদের মনের কথাগুলো বলার জন্য। যেমন মা দিবস, বাবা দিবস, ভালোবাসা দিবস, বন্ধু দিবস। আমার কাছে মনে হয় এই দিনগুলো, এই সময়গুলো আমাদেরকে উদ্বুদ্ধ করে নতুন, নতুন কবিতার মধ্যে যেতে। সেই নতুন কবিতাগুলো, সেই সময়ের কবিতাগুলোকে তুলে এনে কণ্ঠে ধারণ করতে এবং সেই কবিতাই আমাদের যারা শ্রোতা আছেন, বন্ধু শ্রোতা, তাদের মধ্যে বিলিয়ে দিতে। আমার কাছে মনে হয় প্রত্যেকটি সময় একেকটি ডিমান্ড করে একেকটি কবিতা শোনার। আর যেটা হাসান ভাই বললেন, আমার মধ্যে কষ্ট আছে, দুঃখ আছে, প্রেম আছে। সবকিছুর মধ্যে সমস্ত ভাব প্রকাশের এটি একটি সুন্দর পন্থা যে কবিতার মাধ্যমে, আবৃত্তির মাধ্যমে আমরা আমাদের দুঃখ, কষ্ট, ভালোবাসাগুলোকে প্রকাশ করতে পারি। একদম। আর আমার মনে হয় আমরা খুব ভাগ্যবান যারা আমরা কবিতাকে আশ্রয় হিসেবে পেয়েছি এই আমাদের মনের ভাবগুলোকে প্রকাশ করবার জন্য। আমাদের যখন খুব মন খারাপ হয়, যখন খুব আনন্দিত হয়, আমরা কবিতাকে সাথে পাই আমাদের। এটি আমার কাছে আমার নিজেকে খুব ভাগ্যবান মনে হয় এই কারণে। আমাদের সাথে অনেক অনেক গুণীজন যুক্ত হয়েছেন। আমি দেখতে পাচ্ছি জামিল বিন খালিল, আমাদের প্রিয় শুভ্র মানুষ হাসান ভাইয়ের জন্য অবারিত শ্রদ্ধা, প্রিয় মুখ জিনাত ও হাবিবা হুদার জন্য শুভেচ্ছা। ধন্যবাদ জামিল ভাই, সাথে থাকুন, শুনতে থাকুন। আমাদের সাথে আছে বখতিয়ার আরিফ আগা, হাবিবা আপা বরাবরই অসাধারণ নিঃসন্দেহে। আমাদের সাথে আছেন আসলাম ইবনে লায়েক, শিল্পের রস আস্বাদনের জন্য চোখ, কান ও মন লাগে। হ্যালো নিশুতি অন্তত চোখটাকে বিশ্রাম দিয়েছে, যার ফলে অন্য দুটি সর্বোচ্চ ব্যবহার করতে পারছি আমরা। ধন্যবাদ এত সুন্দর একটি মন্তব্য করবার জন্য। হাসান ভাই কিছু বলতে চান এই বিষয়ে? এটাই একটা কবিতার মতো লাগলো আমার কাছে। একদম মৌলিক কথা কবিতার বলেছেন। একটি লাইন হয়ে গেল। হ্যাঁ, একদম। খুব সুন্দর মন্তব্য করেছেন। দর্শক সাথে থাকুন, শুনতে থাকুন আমাদেরকে। এবারে আমরা আরেকটি কালজয়ী সৃষ্টি আমরা শুনতে যাব, রবীন্দ্রনাথ ঠাকুরের, আমাদের কবিগুরু, শেষের কবিতা, এবং এটি যুগল কণ্ঠে। চলুন শুনে আসি। কালের যাত্রার ধ্বনি শুনিতে কি পাও, তারি রথ নিত্যই উধাও। জাগাইছে অন্তরিক্ষে হৃদয় স্পন্দন, চক্রে পিষ্ট আধারের বক্ষ ফাটা তারার ক্রন্দন। হগু বন্ধু, সেই ধাবমান কাল জড়ায় ধরিল মোরে, ফেলি তার জাল। তুলে নিল দ্রুত রথে দুঃসাহসী ভ্রমণের পথে, থোমা হতে বহু দূরে। মনে হয় অজস্র মৃত্যুরে পার হয়ে আসিলাম। আজই নবপ্রভাতের শিখর চূড়ায়, রথের চঞ্চল বেগ হাওয়ায় উড়ায় আমার পুরানো নাম। ফিরিবার পথ নাহি, দূর হতে যদি দেখো চাহি, পারিবে না চিনিতে আমায়। হে বন্ধু, বিদায়। কোনোদিন কর্মহীন পূর্ণ অবকাশে, বসন্ত বাতাসে, অতীতের তীর হতে যে রাত্রে বহিবে দীর্ঘশ্বাস, ঝরা বকুলের কান্নায় ব্যথিবে আকাশ। সেই ক্ষণে খুঁজে দেখো, কিছু মোর পিছে রহিল সে, তোমার প্রাণের প্রান্তে বিস্মৃতি প্রদোষে। হয়তো দিবে সে জ্যোতি, হয়তো ধরিবে কভু নাম হারা স্বপ্নের মূরতি। তবু সে তো স্বপ্ন নয়, সবচেয়ে সত্য মোর সেই মৃত্যুঞ্জয়।
সে আমার প্রেম, তারে আমি রাখিয়া এলেম অপরিবর্তন অর্ঘ তোমার উদ্দেশ্যে। পরিবর্তনের স্রোতে আমি যাই ভেসে কালের যাত্রায়। হে বন্ধু, বিদায়। তোমার হয়নি কোনো ক্ষতি, মর্তের মৃত্তিকা মোর, তাই দিয়ে অমৃত মূরতি যদি সৃষ্টি করে থাকো, তাহারই আরতি হোক তব সন্ধ্যা বেলা। পূজার সে খেলা ব্যাঘাত পাবে না মোর প্রত্যহের ম্লান স্পর্শ লেগে, তৃষার্ত আবেগ বেগে ভ্রষ্ট নাহি হবে তার কোনো ফুল নৈবেদ্যের থালে। তোমার মানস ভোজে সযত্নে সাজালে, যে ভাব রসের পাত্র বাণীর তৃষায়, তার সাথে দিব না মিশায়ে জামুর ধুলির ধন, জামুর চক্ষের জলে ভিজে। আজও তুমি নিজে হয়তো বা করিবে রচন, মোর স্মৃতিটুকু দিয়ে স্বপ্নাবিষ্ট তোমার বচন। ভার্তার না রহিবে দায়। হে বন্ধু, বিদায়। মোর লাগি করিও না শোক, আমার রয়েছে কর্ম, আমার রয়েছে বিশ্বলোক। মোর পাত্র রিক্ত হয় নাই, শূন্যেরে করিব পূর্ণ, এই ব্রত বহিব সদাই। উৎকণ্ঠ আমার লাগি কেহ যদি প্রতীক্ষিয়া থাকে, সেই ধন্য করিবে আমাকে। শুক্লপক্ষ হতে আনি রজনীগন্ধার বৃন্তখানি, যে পারে সাজাতে অর্ঘ্য থালা কৃষ্ণপক্ষ রাতে। যে আমারে দেখিবারে পায় অসীম ক্ষমায়, ভালো মন্দ মিলায়ে সকলি এবার পূজায় তারি আপনারে দিতে চাই বলি। তোমারে যা দিয়েছিল তা পেয়েছ নিঃশেষ অধিকার। হেথা মোর তিলে তিলে দান, করুণ মুহূর্তগুলি গণ্ডূষ ভরিয়া করে পান। হৃদয় অঞ্জলি হতে মম। ওগো তুমি নিরুপম, হে ঐশ্বর্যবান, তোমারে যা দিয়েছিল সে তোমারই দান। গ্রহণ করেছ যত, ঋণী তত করেছ আমায়। হে বন্ধু, বিদায়। হে বন্ধু, বিদায়। এর চেয়েও কি দুঃখের কোনো কথা আছে? আমার জানা নেই। আবু খায়ের লিখেছেন আমাদেরকে। অসাধারণ। আপনি সুন্দর করে আমার মনের কথাটি লিখে দিয়েছেন। এত সুন্দর কথা, এত সুন্দর লেখনী হয়তো রবীন্দ্রনাথ ঠাকুরের পক্ষেই সম্ভব। বাহ, কি অসাধারণ যুগল আবৃত্তি। মন ভিজে গেল, মন ভরে গেল। লিখেছেন জামিল ভাই। এখন সুবিধার বিলু লিখেছেন, কি সুন্দর হাসান ভাইয়ের কণ্ঠ। হাবিব আপা এবং হাসান ভাইয়ের যুগলবন্দি আবৃত্তি ভীষণ ভালো লাগছে, দুজনের কণ্ঠ ম্যাচ করেছে। ধন্যবাদ। পরিমল চক্রবর্তী লিখেছেন, চমৎকার, শুনছি। হে বন্ধু, বিদায়। আমাদের সাথে অনেক অনেক দর্শক আজ যুক্ত হয়েছেন, কৃতজ্ঞতা আপনাদের কাছে। নিমাই মণ্ডল লিখেছেন, আবৃত্তি ভালো হচ্ছে, অভিনন্দন। ধন্যবাদ দাদা, সাথে থাকুন, পাশে থাকুন। আমাদের শ্রোতারা আপনাদের শুনছেন এবং তাদের অনুভূতির কথা ব্যক্ত করছেন, তাদের ভালো লাগার কথা ব্যক্ত করছেন। শ্রোতাদের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। হাসান মাহমুদ, আমাদের শ্রোতাদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান। শ্রোতাদের উদ্দেশ্যে বলবো, সময় খুব খারাপ। সভ্যতার অসভ্যতায়, সভ্যতার বর্বরতায় আমরা বড়
বিপর্যস্ত। তবে আপনারা আমরা মিলে সাংস্কৃতিক যে প্রবাহ, সংস্কৃতির প্রবাহ ছাড়া সভ্যতার অসভ্যতাগুলো দূর হবে না। আমরা যারা সাহিত্য সংস্কৃতি কর্মী, আমরাই এই পৃথিবীকে অনেক অনেক কাজ করেছি। আমরা গত কয়েকশো বছরে আমরা দাস প্রথা উচ্ছেদ করেছি, আমরা বিবাহ বহু কি বিধবা বিবাহ চালু করেছি, আমরা অনেক অনেক ভালো ভালো কাজ করেছি, কিন্তু আরো কিছু কাজ বাকি আছে এবং সেটা কিন্তু আমাদেরকেই করতে হবে। আমরা সমাজের শুভ শক্তি, আমরা যেন সবাই সবাইকে ধরে ধরে রাখি। আমরা একসাথে হলে সভ্যতা এগোবে। আর সভ্যতা এগিয়েছে কিন্তু সংঘাতের শক্তিতে নয়, সখ্যের শক্তিতে। কাজে আমাদের মধ্যে সংঘাত থাকবে, কিন্তু আমাদের সখ্য যেন সংঘাতকে ছাপিয়ে ওঠে। তাহলে আমরাই সভ্যতাকে এগিয়ে নিয়ে যাব। শুনুন, দুটো লাইন বলছি। পথ হোক দুঃসহ, দুর্গম ভয়াবহ, দু এক পথিক পথ চলবেই। বোধের বন্ধ দ্বারে নিকষ অন্ধকারে বিদ্রোহী কিছু দ্বীপ জ্বলবেই। আমরা সাহিত্য সংস্কৃতির কর্মীরা, শ্রোতা দর্শকরা, আমরাই সেই বিদ্রোহী দ্বীপ অপশক্তির অন্ধকারের বিরুদ্ধে। ধন্যবাদ। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আমরাই সেই বিদ্রোহী বীর। সত্যি আমরা সবাই একসাথে থাকলে আমরা নিশ্চয়ই জয় করতে পারবো, সব অপশক্তিকে ধ্বংস করতে পারবো। এবারে শুনে নেই হাসান মাহমুদের কণ্ঠে তোমার দুইটি হাতে পৃথিবীর মৌলিক, কবি মহাদেব সাহা। হাত মেলে দেখিনি কখনো, এখানে যে ফুটে আছে পৃথিবীর শ্রেষ্ঠ গোলাপ। তোমার দুহাত মেলে দেখিনি কখনো, এখানে যে লেখা আছে হৃদয়ের গাঢ় পংক্তিগুলি। ফুল ভালোবাসি বলে অহংকার করেছি বৃথাই, শিল্প ভালোবাসি বলে অনর্থক বড়াই করেছি। মূর্খ আমি, বুঝি নাই তোমার দুখানি হাত কত বেশি মানবিক ফুল। বুঝি নাই কত বেশি অনুভূতিময় এই দুটি হাতের আঙুল। তোমার দুখানি হাত খুলে আমি কেন যে দেখিনি, কেন যে করিনি পাঠ এই শুদ্ধ প্রেমের কবিতা। গোলাপ দেখেছি বলে এত কাল আমি ভুল করেছি কেবল তোমার দুইটি হাত মেলে ধরে লজ্জায় এবার আমি। তোমার দুইটি হাতে ফুটে আছে পৃথিবীর সবচেয়ে বিশুদ্ধ গোলাপ। তোমার দুইটি হাতে পৃথিবীর একমাত্র মৌলিক কবিতা। ধন্যবাদ হাসান ভাই আপনাকে। আমরা একদম অনুষ্ঠানের প্রায় শেষ প্রান্তে পৌঁছে গেছি। হাবিবা হুদা, আপনি যদি দর্শকদের জন্য কিছু বলতে চান, আপনার অনুভূতির কথা। নিশ্চয়ই। অসংখ্য ধন্যবাদ শুরুতেই জানাই আবৃত্তি অনলাইন এবং হ্যালো নিশুতি জিনাত জাহান আপনাকে। সেই সাথে আমাদের প্রিয় দর্শক শ্রোতা বন্ধু যারা এই এতক্ষণ প্রায় ১ ঘন্টা ৩০ মিনিট হতে চলছে পুরো অনুষ্ঠানে আমাদের সাথে আছেন এবং নানানভাবে এত সুন্দর সুন্দর মন্তব্য করে যাচ্ছেন তারা, এবং তাদের প্রতিটি মন্তব্যে আমরা এত অনুপ্রাণিত হই। এখন তো কোভিড, আমাদের গত ২টি বছর কোভিডে আক্রান্ত পুরো বিশ্ব। আমরা সমস্ত অডিটোরিয়াম, সমস্ত স্টুডিও থেকে বঞ্চিত, বিভিন্ন অনুষ্ঠান থেকে আমরা বঞ্চিত। আমাদের একমাত্র সহায় এখন এই অনলাইন। আর এই অনলাইনে আমরা যখন আমাদের বন্ধুদের দেখি, তাদের অজস্র মন্তব্যগুলো দেখি, তখন সত্যি আমরা প্রাণ ফিরে পাই। আবার অনুপ্রাণিত হই আবৃত্তির আ দরজায় এসে দাঁড়িয়ে মনে হয় যে আরো অনেক, অনেক বেশি আবৃত্তি করি। অনেক, অনেক বেশি শ্রোতা বন্ধুদের মনের মধ্যে আবৃত্তি নিয়ে পৌঁছে দেই।
তো অসংখ্য ধন্যবাদ বন্ধুদের যারা এতক্ষণ আমাদের শুনছেন, মন্তব্য করে যাচ্ছেন এবং সেই সাথে অসংখ্য ধন্যবাদ জেনাত জাহান এত সুন্দর একটি অনুষ্ঠান পরিচালনা করছেন। আর দীর্ঘ এত সময়ের ধন্যবাদ দিতে প্রস্তুতি, হবে না। দীর্ঘ তোমাকে সময়ের একটি প্রস্তুতি এই হ্যালো নিশুতি সত্যি। এবং আমি ভীষণ আ কষ্ট দিয়েছি আমাদের কবি হাসান মাহমুদ ভাইকে বিভিন্নভাবে। এবং আমি অসংখ্য কৃতজ্ঞতা প্রকাশ করছি আবৃত্তি অনলাইন সহ হাসান ভাইকেও এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের দর্শক শ্রোতা বন্ধুদের। ভীষণ ভালো লাগছে আজকের একটি প্রাণময় একটি অনুষ্ঠান আমরা আমাদের সকল দর্শকদের দিতে পেরেছি। নিশ্চয়ই দর্শকদের ভালো লাগছে। আর ভুল ত্রুটি যদি কিছু থেকে থাকে নিশ্চয়ই মানুষ ভুলের ঊর্ধ্বে নয়। ভুল ত্রুটি আপনারা সুন্দরভাবে দেখবেন সেই আশাই ব্যক্ত করছি। আর বলছি হাসান ভাই যেভাবে বললেন, আমরাই বীর, আমরাই পারি সমাজকে সুন্দর করতে। আসলেই তাই। কবিতা একটি ফুলের মতো এবং আবৃত্তি তার সুগন্ধ এবং নির্যাস। আমরা এই ফুলের সুগন্ধ এবং নির্যাসকে ছড়িয়ে দিতে পারি সারা পৃথিবীর মাঝে। এভাবেই পৃথিবী সুন্দর হবে, সুশীল হবে এই কামনাই করছি। অসংখ্য ধন্যবাদ সুপ্রিয় দর্শক, শ্রোতা, বন্ধু। আপনাদের সকলের প্রতি প্রাণঢালা শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। হাসান ভাই আপনি যদি কিছু বলতে চান আমাদের আবৃত্তি অনলাইনকে, আবৃত্তি অনলাইন পরিবারকে। ধন্যবাদ। হ্যাঁ, কথার জন্ম দেয়। এই যে এখন হাবিবা হুদা বললেন যে এর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে, তো দর্শকদেরকে আমি বলবো, শ্রোতাদেরকে, দেখুন এই ১-১.৫ ঘন্টার অনুষ্ঠানটা তো ১-১.৫ ঘন্টায় তৈরি হয়নি। এটার পেছনে মাসের পর মাস কত চিন্তা, কত কাগজে আঁকিবুকি, কত টেলিফোন, কত টেক্সটিং, কত মানে এতগুলো লোকের কত ঘন্টার পরিশ্রমের উপর এই অনুষ্ঠানটা দাঁড়িয়ে আছে। একদম। তো এটার আবার ভুল চোখ কি? এত ব্যস্ত জীবনে, হ্যাঁ, এত ব্যস্ত জীবনে সবকিছু করার পরে, বিশেষ করে আমাদের নারীরা ১০ হাতে কাজ করেন সব সময়। সভ্যতাটা দাঁড়িয়ে আছে নারীদের পরিশ্রমের উপর, অথচ তার কম্পেনসেশন তো দূরের কথা, তার স্বীকৃতিটুকুও আমরা সমাজ তাদেরকে দেয়নি। বাই দ্য ওয়ে, ঠিক আছে। তো এই ১.৫ ঘন্টার পরিশ্রমে, ১.৫ ঘন্টার অনুষ্ঠানের পেছনে যে এত পরিশ্রম, এটা হচ্ছে ফুলের মালা গাছের মতন। আমি কবিগুরুর একটা উদ্ধৃতি দিয়ে শেষ করি। উনি দুঃখ করে বলছেন, কেহ বা দেখে মুখ, কেহ বা দেহ, কেহ বা ভালো বলে না কেহ, ফুলের মালা গাছি বিকাতে আসিয়াছি, পরখ করে সবে, করে না স্নেহ। আজকের এই অনুষ্ঠান ফুলের মালা গাছি, এটা পাশ ফেল নম্বর দিয়ে পাশ ফেল করানোর জিনিস নয়। কাজেই দর্শক শ্রোতার তরফ থেকে আবৃত্তি অনলাইনকে অনেক অনেক ধন্যবাদ দিচ্ছি। অসংখ্য কৃতজ্ঞতা হাসান ভাই। আপনার মতো মানুষ আছে বলেই এই মালা গাছি তৈরি হচ্ছে। আপনার আদর্শে আমরা চলবো, আমরা সেই আশা রাখি। ধন্যবাদ, কৃতজ্ঞতা আপনাকে। দর্শক শ্রোতা, আমরা একদম অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। আজকে আমাদের শেষ পরিবেশনা যুগলবন্দি। চলুন সবাই মিলে শুনি জাতির স্বর, কবি সুমনের লেখা। অমরত্বের প্রত্যাশা নেই কোনো দাবি দাওয়া, অমরত্বের প্রত্যাশা নেই কোনো দাবি দাওয়া, এই নশ্বর জীবনের মানে শুধু তোমাকেই চাওয়া। যায় জন্মের মতো অন্ধ জাতির স্বর,
মুহূর্ত যায় জন্মের মতো অন্ধ জাতিস্বর, গত জন্মের ভুলে যাওয়া স্মৃতি বিস্মৃত অক্ষর। ছেঁড়া তাল পাতা পুঁথির পাতায় নিঃশ্বাস ফেলে হাওয়া, ছেঁড়া তাল পাতা পুঁথির পাতায় নিঃশ্বাস ফেলে হাওয়া। এই নশ্বর জীবনের মানে শুধু তোমাকেই চাওয়া। এর ফনায় নাচছে লক্ষিন্দরের স্মৃতি, কালকে উটের ফনায় নাচছে লক্ষিন্দরের স্মৃতি। বেহুলা কখনো বিধবা হয় না, এটা বাংলার রীতি। ভেসে যায় ভেলায় বেলা ও বেলা, একই সব দেহ নিয়ে। আগেও মরেছি, আবার মরব, প্রেমের দিব্যি দিয়ে। জন্মেছি আমি আগেও অনেক, মরেছি তোমারই কোলে। জন্মেছি আমি আগেও অনেক, মরেছি তোমারই কোলে। মুক্তি পাইনি শুধু তোমাকেই আবার দেখব বলে। বারবার ফিরে এসেছি আমরা এই পৃথিবীর টানে, বারবার ফিরে এসেছি আমরা এই পৃথিবীর টানে। কখনো গাঙর, কখনো কোপাই, কপোতাক্ষের গানে। গাঙর হয়েছে কখনো কাবেরী, কখনো বা মিসিসিপি, কখনো রাইন, কখনো কঙ্গো, নদীদের স্বরলিপি। আমি আগেও লিখিনি এখনো লিখি না তাই, স্বরলিপি আমি আগেও লিখিনি এখনো লিখি না তাই। মুখে মুখে ফেরা মানুষের গানে শুধু তোমাকেই চাই। তোমাকে চেয়েছি ছিলাম যখন অনেক জন্ম আগে, তোমাকে চেয়েছি ছিলাম যখন অনেক জন্ম আগে। তথাগতকার নিঃসঙ্গতা দিলেন অস্তরাগে। তারই করুণায় ভিখারিণী তুমি হয়েছিলে একা একা। আমিও কাঙাল হলাম আরেক কাঙালের পেতে দেখা। নত জানু হয়েছিলাম তখনও, এখনো যেমন আছি। মাধুকরী হও নয়ন মোহিনী, স্বপ্নের কাছাকাছি। ঠোঁটে ঠোঁট রেখে ব্যারিকেড করো প্রেমের পদ্মটাই। বিদ্রোহ আর চুমুর দিব্যি শুধু তোমাকেই চাই। আমার স্বপ্নে বিভোর হয়ে জন্মেছ বহুবার, আমার স্বপ্নে বিভোর হয়ে জন্মেছ বহুবার। আমি ছিলাম তোমার কামনা, বিদ্রোহ চিৎকার। দুঃখ পেয়েছ যতবার যেন আমায় পেয়েছ তুমি। আমি তোমার পুরুষ, আমি তোমার জন্মভূমি। যতবার তুমি জননী হয়েছ ততবার আমি পিতা। কত সন্তান জ্বালালো প্রেয়সী তোমার আমার চিতা। বারবার আসি আমরা দুজন, বারবার ফিরে যাই। আবার আসবো, আবার বলবো, শুধু তোমাকে চাই। বারবার আসি আমরা দুজন, বারবার ফিরে যাই। আবার আসবো, আবার বলবো, শুধু তোমাকেই চাই। বলা হয় রাত যত আঁধার হয় মানুষ নাকি ততই সত্য হয়ে ওঠে। রাতে মানুষ কিছু লুকোতে পারে না, সত্যি। প্রিয় শ্রোতা, নিশুতি রাতে সত্য সময়ের এই মায়াময় আবেশ ছেড়ে তবু যেতে হয় সময়ের পিছু টানে। হ্যালো নিশুতির আগামী পর্ব দেখার আগ পর্যন্ত গুণী এ শিল্পীদ্বয়ের অনন্য পরিবেশনায় এ রাতের মতোই মায়াময় হয়ে থাকুক সকল শ্রোতার হৃদয়। কবিতার নির্মলতায় ভরে উঠুক সবার জীবন। আল্লাহ হাফেজ।